সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমাদেরও বেশ চলে যাচ্ছে। আজকে হলো ছুটির দিন, হ্যাপিওয়ালা সানডে। তবে আর সবার মতো আমাদের সানডেটা কিন্তু এক না। আমাদের সানডেটা দিয়েই শুরু হয় আমাদের সপ্তাহের শুরুর দিন। এটা আমার কাছে, কারণ রবিবারের সকাল থেকেই শুরু হয় আমার ছোটাছুটি, তারপর চলতে থাকে কন্টিনিউ বেশ কয়েকদিন। তো যেহেতু আজকে রবিবার, তাই রাতুলের পড়া রয়েছে, তাই বেশ সকাল সকাল উঠে গেছি। তো সকালবেলা উঠেই আগে চলে এসেছি চা জল গরম এইসব পর্বে। তারপর চাটা বানিয়ে নিয়েই একেবারে বসিয়ে দিলাম ডিম সিদ্ধটা করতে। চলো এবারে চাটা খেয়ে নেওয়া যাক, কারণ রাতুল বেরোবে, তাড়া আছে। আর তাড়াহুড়োয় আমি ট্রেটা নিতে ভুলে গেছি, তাই বিছানার উপরেই চাটা ঢালতে হলো। এবারে ছেলেকে একটু ছাতুর ঘোল বানিয়ে দেব। তো জলখাবারে ও সেভাবে কিছুই খেয়ে বেরোতে চায় না। যত বড় হলো তত এই জিনিসটা আরও আয়ত্ত করে ফেললো। যতদিন ছোট ছিল ততদিন কিছু না কিছু খাবার আমি বানিয়ে খাইয়ে দিলে খেয়ে নিত, নাহু নাহু করলেও খেয়ে নিত। কিন্তু এই 3 বছর 4 বছর থেকে ও আর কিচ্ছু খেতে চায় না। ফার্স্ট মর্নিংয়ে তো কিছুই খেতে চায় না, জলখাবারেও এইরকম বায়না করে। তো ছাতুর ঘোল আর ডিম সিদ্ধ খেলো, আর ড্রাই ফ্রুটস যেগুলো ভেজানো ছিল সেগুলো একটু খেলো। তো এইটুকু খেয়েই ওরা বেরোচ্ছে। এবার ওর বাবাকে আমি বললাম, আগে বাজারের ব্যাগটা নাও, না হলে এর আগের দিন বাজার করতে গিয়ে নতুন আবার একটা ব্যাগ নিতে হয়েছিল, ভুলে গেছিলো বেরোনোর সময়। তো রাতুলও বেরিয়ে পড়ছে। আর আমাদের এই স্কুটিটা যেহেতু চার্জে, সেই জন্য চার্জ বসায় রাত্রিবেলা, আবার সকালবেলা উঠে চার্জ খুলে দেয়। চার্জ হওয়ার পরে ওরা একটা সাইলেন্ট কেমন একটা বাজায় আর কি, কেমন একটা আওয়াজ হয়, যেটার আওয়াজে খুব বিরক্তিকরভাবে সকালবেলা, যেদিন আমার একটু মানে নিশ্চিন্তে ঘুম ভাঙার সময়, সেই দিনটা খুব বিরক্ত লাগে এই আওয়াজটায়। তো রাতুলকে ছোটোর থেকে এখনও পর্যন্ত আমি এই কাজটা করি, যেটা তোমরা দেখলে, যে ওকে একটু আঙুলটা কামড়ে তারপর বাড়ির থেকে বার করি। এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর আমি যতদিন বেঁচে থাকবো, ছেলে যতই বড় হয়ে যাক, আমি কিন্তু এই কাজটা করব। তো রাতুলকে আমি রোজ রেগুলার কয়েকটা কথা বলে থাকি। সেটা আজকেও বললাম, সব নিয়েছিস তো, সাবধানে যাবে, সাবধানে রাস্তা পারাপার করবে, মানে কিছু বেসিক জিনিস যেটা মানে প্রত্যেক দিন ছেলেকে মায়েরা বলে থাকে। তো সেটা আমি বলতে থাকি, ও ঘাড় নাড়তে থাকে। তো ওদেরকে টাটা বাই বাই করতে গিয়ে আমার বড়মশাই ভুলে গেছেন চশমা নিতে। উনি তাড়াহুড়ো করে বেরোনোর সময় কিছু না কিছু ভুল করেন। আর বাইরের গাছে ফুল তুলতে গিয়ে যে লেবু গাছটা আমার আছে ওখানে, সেই লেবু গাছ থেকেই 3টে লেবু পেলাম। এবারে চলো আমার কাজে লেগে পড়া যাক। চলে এলাম বিছানা গুছাতে। আর অনেক দিন পর তোমাদের সাথে এইভাবে গল্প আড্ডা শুরু করলাম। তাও এইভাবে ভয়েস ওভার দিয়েই আজকে পুরো ভিডিওটা করব, কারণ আজকে প্ল্যান আছে সকালবেলা আমার রবিবারের সারাদিনের ব্যস্ততা কিভাবে যায় সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো সেই জন্য চলে এলাম আগে বিছানাটা তুলতে, মানে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর শুরু হবে আমার সকালের ছোটাছুটি দৌড়াদৌড়ি। সেই জন্য চুলটা আগে যেটা আমি করি টিকিতে বেঁধে নিলাম, কারণ চুল ঘাড়ের নিচে নুন্নুর করলে আমি কোনো কাজ করে শান্তি পাই না। সেটা রান্নাবান্না বলো বা কোনো কাজ, আমার মনে হয় চুলটা এইভাবে উঁচুতে বেঁধে রাখলাম, এবার ছুটে ছুটে কাজ করি। আর আমি এত পরিমাণে ঘামি, চুল যদি ঘাড়ের নিচেই ঝুলতে থাকে তাহলে আমি আরও ঘামবো আর অস্থির অস্থির বোধ হবে। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই। আর বেড কভার দেখেছো কতকগুলো, আর কতগুলো বালিশ। পারলে বোধ হয় আরও 2-4টে বালিশ নিয়ে আমরা ঘুমাই, এমন ব্যাপার। কারণ চারিদিকে একটু বালিশে ঠেস দিয়ে শুতে মন্দ লাগে না। আর কালকে একটু বেশি শীত শীত করছিল, সেই কারণে আবার ডবল করে বেড কভার আমাদের নিতে হয়েছে। তবে অন্য একটা প্ল্যান রয়েছে, যে মানে 2টো কমফোর্টার নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে সেটা হয়। একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে তখন আর এইভাবে বেড কভারে হবে না। তো সেই জন্য একটু বৃষ্টি পড়লেই এখন এসিতে থাকতে বেশ ঠান্ডা লাগছে। তো বিছানাটা গোছাতে গোছাতে ভাবছিলাম যে ওরা কখন ফিরবে, মানে বড়মশাই ছেলেকে দিতে যাওয়া মানে বাজার করে আনলে আমার রবিবারের সকালটা, সকাল থেকে দুপুর কখন গড়িয়ে যায় আমি বুঝতে পারি না। কারণ অনেক বাজার হাট করে আনলে সেগুলো গোছাতে যেমন সময় লাগে, আর আঁশ এই ধরনের জিনিস সেগুলো আনলে তো আরও বিরক্তি লাগে আমার স্নান করার পর হয়ে গেলে। সেই জন্য আমি চেষ্টা করি যে ওরা বাইরে চলে গেলে, মানে ও বাজার করে নিয়ে আসার আগে
আমি যতটুকু পারবো ঘরের কাজগুলো আরও খুঁটিয়ে খুঁটিয়ে করার, তাহলে আমার কাজটাও হয়ে যাবে। আর একটু যা দেরি হবে তাতে ও বাড়ি চলে আসবে, আর মাছ মাংস যাই আনুক না কেন আমি ধুয়ে রেডি করে রেখে তারপর স্নানে যেতে পারবো, তাই না বলো? এই দিকে দেখো আমার বিছানাটা রেডি হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চশমাটা আগে গলিয়ে নিলাম চোখে, কারণ ঝুল টুলগুলো যতই ছাড়ি প্রত্যেক দিন আমি বারণ দিয়ে দিয়ে ছেড়ে নিই। আর কয়েকদিন অন্তর অন্তর তো ঝাড়ু রয়েছেই, মানে লম্বা ঝুল ছাড়ার ঝাড়ু, সেটা দিয়ে আমি কনস্ট্যান্ট এইগুলো করতে থাকি। কিন্তু তাও কোথা থেকে যে এত মাকড়সারা জাল করে আমি ভেবে পাই না। তো এখানে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর মুছতে শুরু করব। আর যতই ঝাড় দিই এই যে বললাম ঝুল আর এই ধুলো কোথার থেকে আসে আমি বুঝে পাই না। আর আজকে আসবাবপত্রগুলো অতটা মোছার কাজে লাগেনি, যেটুকু সামনে ছিল করে নিয়েছিলাম, আর যেটুকু যা আছে এই ঝাড়ু দিয়েই কাটিয়ে নেব, তাই ড্রেসিং টেবিলের উপরটা একটু গুছিয়ে নিলাম হাত দিয়ে। তো চলো এবার ঝাড়টা ঝটপট করে দিয়ে নিই। আবার এর মধ্যে আমার কাজ হওয়ার আগে যদি উনি ফিরে পড়েন তাড়াতাড়ি, তাহলে এত তাড়া দেবেন যে উনি জল খাবার যে খেতে দেবো সেই টাইমটুকু উনি দেন না। জল খাবার বলতে তো হয় টক দই মুড়ি, না হলে ছাতুর ঘোল, না হলে ওই ছোলা ভিজে ডিম সিদ্ধ, ব্যাস এই সব হয়ে গেল। ভিতর দিকটা ঝাড়টার দিয়ে আমি চলে এলাম ছেলের পড়ার জায়গায়। এই জায়গাটা গোছাতে এলে আমার মাথাটা যেমন গরম হয়, তেমন আমি গোছানোর পরে আমার ছেলের মাথাটা গরম হয়। কেন বলছি? কারণ ও নাকি ওর পড়ার জায়গায় ঠিকঠাক করে গুছিয়ে রাখে, আর আমার চোখে মনে হয় ঠিকঠাক করে গোছানো নেই। এই নিয়ে মা ছেলের দ্বন্দ্ব চলতেই থাকে, এই পড়ার জায়গা গোছানো নিয়ে। তাই ছেলে যখন বাড়িতে থাকে না, তখন আমি চেষ্টা করি ছেলের পড়ার জায়গাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝাঁট দিতে। তো সেই জন্য সেটাই করলাম। আর ও কেন বলে আমি গুছিয়ে রাখি? কারণ ও পার্ট বাই পার্ট সব বই খাতাগুলো রেডি করে রাখে। ও বলে যাতে আমি ভেবে রাখি যে আগের দিন, যে আমি পরের দিন এই এই কাজগুলো এই টাইমে করব। সেই জন্য ও পার্ট বাই পার্ট বই খাতাগুলো সব সাজিয়ে রাখে। এবার আমি গোছালে সেগুলো পরপর উপরে উপরে গুছিয়ে দিই, তখন সেগুলো ওর খুঁজে পেতে নিতে বসতে ওর এনার্জি লস হয়ে যায়। আর এই ফ্যানটা কয়েকটা দিন আগে লাগানো হলো, তাতেও কত ঝুল ধুলো ধরেছে। তো ভাবলাম না থাক, বারণ দিয়ে করতে গেলে আবার পাখাগুলো হয়তো বেঁকে যেতে পারে। তো বরমশাইকে দিয়ে, উনি যেহেতু লম্বা মানুষ তাই লম্বা মানুষের লম্বা লম্বা কাজগুলো করিয়ে নেওয়া ভালো। বারণ দিয়ে যতটুকু পারছি পড়ার জায়গাটা একটু ছেড়ে নেওয়ার চেষ্টা করছি। এবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে সবটুকু মুছে নেব। আমি কয়েকদিন আগেই বেড কভারটা চেঞ্জ করেছি, উপরটা ঝেড়েছি, কিন্তু আমার মনে হয়, মানে শুনেছি আর কি, যেখানে লাইট জ্বলে বেশি সেখানেই একটু বেশি মাকড়সার জাল করে। তো ঝাড় দেওয়া কমপ্লিট, আর আমার এই বেহাল অবস্থা। এবারে যাব মোছামুছির কাজ করতে। তার আগে ভাবলাম উঠোনটা একেবারে ঝাড় দিয়ে তারপরে যাই, কারণ যেই স্কুটিটা এসে যাবে তখন একটা দিক পুরো ব্লক হয়ে যাবে। সেই জন্য ঝাড় দিয়ে উঠতে পারি না ওই দিকটা ভালো করে। ঝাড় দিই ভিতর দিয়ে দিয়ে ঝাঁটা দিয়ে, অতটাও তো ঝাঁট দেওয়া হয় না, সেই জন্য। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব নেওয়ার। তো যখন স্কুটিটা থাকে না তখন আরেকটু সুবিধা হয়, তাই তাড়াহুড়ো করে একটু উঠোনটা ঝাঁট দিলাম, না হলে আমি ঘর দুয়ার মুছে শেষেই উঠোনটা ঝাঁট দিই। আর উঠোনটা ঝাঁট দিতে এসে আমার এই বাইরের গেটটা, এটাতে পর্যন্ত ঝুল থাকে। তো সেটাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার উঠোনটা পুরোটা ঝাঁট দিয়ে বাইরের দিকগুলোও ঝাঁট দিয়ে চলো চলে এলাম মুছতে। বালতি, ফিনাইল, জল সব রেডি। এবারে শুরু হবে আমার হাতের কেরামতি, কারণ হাত দিয়ে ঘষে ঘষে আমার হাতের নড়া ব্যথা হয়ে যায়। আর আমার হাতেও প্রবলেম আছে, টেনিস এলবোর জন্য ভীষণ কষ্ট পাই। কিছু করার নেই, নিজের কাজটা আমি নিজে করতে ভীষণ পছন্দ করি। যতদিন মানে কি, আমি আসার পর থেকে হেল্পিং হ্যান্ড দেখেছি, কিন্তু মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে, মানে প্রায় 1.5 বছর মতো পর থেকে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো না হেল্পিং হ্যান্ডের প্রতি। অভিজ্ঞতা ভালো নয় বলতে কি, মানে ওরা নিজেদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কাজে আসা বা কাজ করার উপর নির্ভর করে আমার কাজকর্ম। হঠাৎ করে হয়তো দেখা গেল অনেক বেলায় তখন ওরা আসবে না। আর এর লাস্ট যে ছিল সে তো হঠাৎ করেই বলে দিল আর কাজে আসবো না, কারণ সেখানে আর থাকলো না। তো সেই জন্য বিভিন্ন অভিজ্ঞতার কারণে এখন আর নিই না। তবে বড়মশাই প্রচণ্ড জেদ করেন, বারবার বলেন না তুমি একটা হেল্পিং হ্যান্ড নাও, তাতে তোমার অনেক সুবিধা হবে। কিন্তু আমি নাছোড়বান্দা, কারণ কাজের মধ্যে থাকতে আর নিজের কাজ নিজে করতে আমি ভীষণ ভালোবাসি, কারণ আমি সংসার ভীষণ ভালোবাসি।
তো এখানে বরমশাই চলে এসেছেন, বাজার হাট করে নিয়ে ছেলেকে দিয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে উনি বললেন, আমি তখন পেঁয়াজ কাটতে বসেছি, মাছ টাছ ধোবো, তো উনি বললেন চলো একটু কফি খাওয়া যাক। তো সেই জন্য ওনাকে আর না করতে পারলাম না, কারণ আমি না খেলে উনিও খাবেন না। তো সেই কারণে উনি কফিটা বসাচ্ছেন। আর কফিটা বানাতে গিয়ে কফি বানাবার পাত্রটা উনি খুঁজে পাচ্ছিলেন না, আলমারির ভিতরে ছিল। কারণ ঘরের জিনিস উনি কিছুই জানেন না কোথায় রাখি। এখানে আমি সব কিছু রান্নার জোগাড় করে রাখছি। এই পেঁয়াজ, মাছ, মাংস একেবারে কেটে রেখে তারপরে যদি আমি স্নানে যাই, তাহলে স্নান করে এসে একটু রেস্ট করে তবে রান্নাঘরে গেলে এনার্জিটাও পাবো, তাতে রান্নাতে মনও লাগবে আর রান্নার টেস্ট আরও বেড়ে যাবে। এখানে আমি মশলা বানাবো বলে আদাগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর বরমশাই এসে কি খুশি হয়ে বললেন, টুম্পা দেখো তো আজকের ইলিশ মাছটা তোমার পছন্দ হয় কি না। বাজার হাট করে নিয়ে এসেই না ও আগে বলে যে টুম্পা দেখো তো আজকের মাছটা কেমন দিয়েছে, আজকের এই মাছটা কেমন দিয়েছে, মাংসটা কেমন দিয়েছে, সবজিগুলো কেমন দিয়েছে। তো যাই হোক, এখানে ইলিশ মাছটা ভালো করে কানকোটা ফেলে নিয়ে ধুয়ে আমি এইভাবে মুড়ে রেখে দিচ্ছি। কারণ আজকে ইলিশ মাছটা রান্না হবে না, কারণ আজকে মাটন রান্না হবে। আর মাটনটা দারুণ সুন্দর দিয়েছে। তো সেটাই বলছি বরমশাইকে যে 1 কিলো মটন রয়েছে, তাহলে আজকে খানিকটা রান্না করি আর পরের দিনের জন্য একটু রেখে দিই। তো ওনার সেটা ভীষণ অপছন্দ, কারণ কষা কষা করে উনি পুরো মাংসটা রান্না করতে বলেছিলেন। তো যাই হোক, আমি একটু রেখে দিয়ে রান্না করেছিলাম। স্নান সেরে চলে এসেছি পুজো করতে, পুজো হয়ে গেছে, প্রভুর দর্শন করে নাও। আর একটা জিনিস আমি রথের দিন থেকে শুরু করেছি, সেটা হলো সকালের দিকে পুজো করে প্রদীপ জ্বালানো। পুজো কমপ্লিট করে চলে এলাম, একটু জল খাচ্ছি। এত হাঁপিয়ে গেছি আর এত ঘেমেছি, আমি এমনিই ভীষণ ঘামি। আমার মানে স্নানের পরও এত ঘেমে যাই, আমার নাইটিটা পুরো ভিজে যায়। তো ভাবছি যেহেতু রান্নার ব্যবস্থা করা আছে, একটু বসি, একটু ঠান্ডা হই, তারপরে যাব রান্নাঘরে। তো ভাবছিলাম কিছুই খাবো না, যেহেতু ডিম সিদ্ধটা খেয়েছি। তারপরে ভাবলাম পেটটা একটু জানান দিচ্ছে, তাই নিয়ে এলাম দুবার মুখে দেওয়ার মতো শুকনো মুড়ি। এই মুড়িটুকু খেয়ে নিলাম। এবারে দেখছি ছেলে চলে এলো। চলো এবারে তো টুকটুক করে রান্নাঘরে যেতেই হবে, কারণ ঘড়ির কাঁটা 11:30টার ঘরে। ছেলে আসার পর ও কিছু খায়নি, তো বলল মা কিছু একটু খেতে দাও, খিদে খিদে পাচ্ছে। তো সেই জন্য আমি বললাম কি খাবি এখন, বললো তবে একটু ব্ল্যাক কফি বানাও, আমি স্নানটা সেরে নিই। এদিকে রান্নাবান্নার আমি যা জোগাড় করে রেখেছিলাম, তার মধ্যে মাংসটা নুন নুন দিইনি সরি, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর বাদবাকি সবজি কেটে রেখেছিলাম, মশলাটা বেটে নিচ্ছি। এবারে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছে। চলো, আজকে বরমশাই বলেছে দুটো বড় বড় রসুন দিতে। উনি মাংসের সাথে রসুন খেতে ভালোবাসে, যেটা আগেও বলেছি, যেটা যদিও আমার ভালো লাগে না। তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম, মাংসটাও কষাতে বসিয়ে দিলাম। এবারে বানাবো কফি, কারণ এখনও ছেলে স্নান সেরে পুজো করে বেরোয়নি। তাই ভাবলাম এই দিকের কাজটা একটু গুছিয়ে দিয়ে রাখলে ছেলের সাথে বসে বসে একটু গল্প আর কফিটা খাওয়া যাবে। আর ছেলের সাথে গল্পটুকু না করলে আমার মনটা শান্তি লাগে না। ও বাইরে থেকে এলে পরে এই রাস্তার অভিজ্ঞতা, পড়তে যাওয়ার টিউশনের অভিজ্ঞতা, এই সবটুকু ও আমাকে না বলতে পারলে ওর শান্তি হয় না, আমিও না শুনতে পারলে আমার শান্তি হয় না। তো এই জন্য ছেলে আমায় ডাক দিল। আমি বললাম চলো তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি কফি বানিয়ে আসছি। তো আমি ওকে বললাম বিস্কিট খাবি, বলল না। তো মাংসটার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখানে মাটনটা দিয়ে তারপর আমি কফি খেতে গেলাম। এবারে শুরু হলো মা ছেলের গল্পগাথা। আর গল্প করতে করতে তোমাদের সাথে আমার পুরনো দিনের ছোটোবেলার একটা কথা শেয়ার করি। আমার যখন ছোটোবেলা ছিল, আমার মায়েদের কিন্তু এতটা সময় ছিল না যাতে আমাদের এত গল্প মন দিয়ে শোনার মতো। কারণ আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর অনেক মানুষজন আমাদের বাড়িতে ছিল, তাই মায়েরা কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকতো। আমাদের যতটুকু প্রয়োজন সেই ততটুকু কাজ করা বাদে যেটুকু কথা প্রয়োজন বা সময় সাপেক্ষ, সেইটুকুই বলতে পারতাম। ওয়েট করতে হতো মায়ের সঠিক সময়ের জন্য। আর আমার সময় তো থাকতো, কারণ তখন এতটা চাপ নিয়ে পড়াশোনা করিনি। আমার মনে হয় আমাদের সময়ে এটাই ছিল, পড়াশোনা করেছি, সবটুকু করেছি। তবে এখন যেন যত বেশি কম্পিটিশন তত বেশি ব্যস্ততা। আর এখানে ছেলে বলছে দেখো মা, এই বিল্লিটাকে কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। তো ওর সাথে কথাবার্তা বলার পরে চলে এলাম জল ভরতে।
অনেক বোতল ফাঁকা হয়ে গেছে জানো, যত বোতল ঘরে রয়েছে তত বোতলই প্রায় ফাঁকা, হয়তো একটা কি দুটো বোতল ভরা রয়েছে। তো ছেলের সাথে কথা বলতে বলতেই আমি বাকি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর আমার অ্যালেক্সা কিন্তু দারুণ সুন্দর গান দিচ্ছে, তার সাথে আমি একটু নেচেও নিচ্ছি। চলো এবারে রান্নাঘরের পর্বটা তোমাদের সাথে শেয়ার করি, কতটা এগোলো আমার মাটন কষা। বরমশাইয়ের অর্ডার আছে জল ছাড়া আজকে মাটন রান্না করবে, কারণ যে দাদা মাটন দেয় সেই দাদা বলেই দিয়েছে খুব সুন্দর মাটন দিয়েছি, কড়াইয়ে রান্না করলেই দারুণ সিদ্ধ হবে। তো সেই জন্য বরমশাইয়ের ইচ্ছে আছে যে কষা কষা করে মাটন রান্না করবে, আর জল দিয়ে ঝোল করবে না। কিন্তু বলো তো বন্ধুরা, যতই কষাই না কেন একটু জল না দিলে মাটন সিদ্ধ হতে চাইবে না। তো সেই মতো আমি একটু জল দিয়েছি অল্প, কিন্তু এখন ফুটছে দেখে মনে মনে ভয় করছে যে বাবা ঝোলটা কি বেশি হয়ে গেল। এইটুকু ঝোল না রাখলে, একদম গ্রেভি থাকলে, মানে একটু কষার দিকে থাকলে ভাতটা খাবে কি করে। তো এইরকম সাত পাঁচ ভাবছি, আর মনের মধ্যে একটু টেনশানও হচ্ছে, কারণ নিজে একটা ইচ্ছে করে জিনিস ভেবে রেখেছে, তারপর বাড়ি এসে যদি দেখে মাটনের ঝোল হয়েছে তাহলে তো। আর উনি একটু কষা খেতেই পছন্দ করে, সেটা চিকেন বা মাটন যাই হোক। তো যাই হোক না কেন, যতটা ভয় পাচ্ছিলাম অতটাও হয়নি, এখনও কিছুক্ষণ সিদ্ধ হবে। এখানে আমার দুপুরের খাবারের জন্য স্যালাড কেটে নিয়েছি, ভাতে উচ্ছে সিদ্ধ দিয়েছি, আর এই যে একটু গ্রেভি সমেত মাটন। শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এলাম কালকের কিছু কাজ এগিয়ে রাখতে, যেমন ছোলা আমন্ড এগুলো যেটা ভেজানো হয় সেটা ভিজতে দিয়ে দিলাম, কারণ ওই জিনিসটা আমি প্রায় মাঝে মধ্যে এখনও ভুলে যাই জানো, রোজকার কাজ হলেও আমি এখনও ভুলতে থাকি। তো ওই যে সন্ধ্যাবেলায় আবারও মা ছেলের একটু কফি টাইম চলবে, আর আমি আবারও দেখে নিচ্ছি যে দুপুরের মাটন কিছুটা বেঁচে ছিল, সেটা দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে কতটা কি। তো সেটা একটু একটু চেক করে নিলে মনের শান্তি পাওয়া যায়। তো তার সাথে একটু রুটি বানিয়ে নেব, হয়ে যাবে আজকে ডিনার, কোনো চিন্তা নেই। তো ভাবছিলাম যে বিস্কিট নেব কি নেব না, তো ছেলে বলল মা একটা করে খাবো। তো তার জন্য বিস্কিট নিয়ে নিয়েছি, আর এখন ব্ল্যাক কফি চলবে, আর মা ছেলের সাথে একটু গল্প চলবে। ওর পড়ার কাছে আজকে অনেকটা পরিমাণে কাজ আছে, আর যেহেতু রাতে ডিনারের অত চাপ নেই সেই জন্য আমিও অনেকটা টাইম দিতে পারবো। তো চলো ছেলের কাছে চলে এলাম, আর ছেলের কাছে আসার পর ছেলের সাথে কথা বলতে বলতে ওকে বলছি বাবা একটু হাস, কারণ ও মাথায় অনেক চিন্তা নিয়ে কিন্তু ওর দিনগুলো অতিবাহিত করছে। কী চিন্তা, কেন চিন্তা, সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে পারবো না, কারণ এই চিন্তাটা ওর এখন কন্টিনিউ চলবে, আর ওর সাথে সাথে আমাদের তো রয়েইছে। তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো সেই বিষয়েই ছেলেকে বলছিলাম একটু হাসলে মন ভালো থাকে। আর এই কথাই যেটা তোমাদের তখন বলছিলাম যে মায়েদের সাথে আমাদের যে কথাবার্তা গল্পগুজব তখন হতো, তখন আমাদেরও একটা খেলার সময় থাকতো, সারা দিনে আমরা কিন্তু বেশ একটা টাইম খেলে বেড়াতাম পড়াশোনার সাথে সাথে, তারপরে মায়েদের সাথে গল্পগুজব। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু নিজের পড়াশোনা, নিজের আরও আদার্স অ্যাক্টিভিটি বা নিজের একটা জগৎ নিয়ে ব্যস্ত থাকে, আর তার সাথে রয়েছে এই যে আমাদের এখন মুঠোফোন। তো সেই সব মিলিয়ে মিশিয়ে এখনকার বাচ্চাদের খেলার তো কোনো সেইভাবে স্পেসই নেই। গ্রামের ছেলে হলেও, গ্রামের সেইভাবে মাঠ থাকলেও সব ছেলেরা যে খেলতে চায় এমন না। আর এখানে আমার ছেলের খুব একটা সময় হয় না, মানে সময়ই হয় না সেই রকমভাবে যে ফিক্সড একটা টাইম থাকলো, তো সেই টাইমটা ওর হয় না, ফলে ও যেতে পারে না। তো সেই জন্যই আমি ভাবছি যে আমাদের ছেলেবেলাটা একরকম কেটেছে, ওদের ছেলেবেলাটা একরকম কাটছে, ওদের একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে যেন ওরা আবদ্ধ হয়ে থাকে। কিছু করার নেই, যখনকার যেমন সেটা মানতেই হবে। তো ছেলের সাথে কিছু পড়াশোনা বিষয়ে আলোচনা চলছে, আর ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই যখনই বসি তখনই হয়। তো সেই সব গল্পগুজবের মধ্যে এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ছেলেবেলাটা ছিল কিন্তু অনেক খোলামেলা, যেটা কিন্তু এখনকার বাচ্চারা আর পায় না, মানে চাইলেও পাবে না, সেটা গ্রাম হোক বা শহর। তো বন্ধুরা, আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে, কারণ আমাদের ভালো থাকতেই হবে, ভালোভাবে বাঁচতেই হবে। সো বি পজিটিভ। ছেলে বিস্কুট কামড়ানোর সঙ্গে সঙ্গে
গলায় লেগে গেল, তাই আমি একটু মাথায় শার্ট দিয়ে দিলাম। তো ছেলে বলছে, ওর বাবা বলে 60 বলবে না, 120 বলবে একেবারে। তো সেই কথাই বলছে আর হাসছিল। তো যাই হোক, বাদ বাকি কথা বা কাজ ছেলের সাথে কমপ্লিট হোক। অনেক দিন পর তোমাদের সাথে গল্প করলাম, তবে এইভাবে কথা বলার থেকে সামনাসামনি মুখোমুখি আই কন্ট্যাক্টে কথা বলা, সেটা আমার কাছে ভীষণ প্রিয়। কিন্তু সব দিন সমান হয় না। তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করি আজকে আমার সাথে তোমাদের আড্ডাটা বেশ জমে উঠেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই বাড়িতে নিজের কাছের মানুষদের সময় দিতে একদম ভুলো না। জীবনের মূল্যবান সময়।